ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটা তোমাদের ক্লাস 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের সিলেবাসের ইংলিশ সেকেন্ড পেপারের পার্ট এটা আমরা আজকে আলোচনা করব, এবং এখান থেকে কোন কোন রুলসগুলো আমরা শিখলে আমরা চেঞ্জিং সেন্টেন্সে আনসার করতে পারবো সেগুলো একটু দেখার চেষ্টা করব। সো সুতরাং উইদাউট ফার্দার অ্যাডু লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য টপিক। আমরা টপিকটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই ক্লাস শুরু করার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, নোট করবে যে রুলসগুলো বলবো, এবং অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবে। কোনো একটা টপিক যদি তুমি না বুঝো, কোনো একটা কথা যদি তুমি না বুঝো, তাহলে টেনে টেনে ওটা আবার দেখবে। আশা করি তোমরা সবাই অল সেট, পুরোপুরি রেডি। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে চেঞ্জিং সেন্টেন্স বোঝার আগে আমাদের জানতে হবে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স কত প্রকার, কত ধরনের সেন্টেন্স হতে পারে, এটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকাটা খুবই জরুরি। আশা করি তোমরা অলরেডি জানো যে আমাদের সেন্টেন্স যে 5 প্রকার আছে, অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, এবং সেই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লেমেটরি পর্যন্ত। তো চলো দেখি আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে যে সেন্টেন্সের মধ্যে একটা ডিক্লারেশন থাকবে, অর্থাৎ একটা জাস্ট বক্তব্য বোঝাবে, এবং শেষে সেন্টেন্সটা ফুল স্টপ দিয়ে শেষ হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, এবং শুরুতে সাবজেক্ট ভার্ব থাকবে। দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে এবং সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে। এরপরে দেখো 2 নম্বর যে প্রকারটা সেটা হচ্ছে আমাদের 2 নম্বর যে প্রকারটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শেষে তোমরা দেখবে ফুল স্টপের জায়গায় ফুল স্টপ না হয়ে কি হবে, একটা কোয়েশ্চেন মার্ক হবে বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং অবশ্যই এখানে যে আমরা দেখেছি অ্যাসার্টিভের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব হচ্ছে, সেটা এখানে গিয়ে কিন্তু আগে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। এটা একটু উল্টা হয়ে যাবে, আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট আসবে। ওকে, তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা একটু করে নজর দিই, সেটা হচ্ছে ইজ হি আ গুড স্টুডেন্ট। এটা অ্যাসার্টিভ ছিল হি ইজ আ গুড স্টুডেন্ট। এখানে ইজ যেটা আছে অক্সিলারি ভার্ব, এই ইজটা এখানে সামনে চলে আসছে, তাহলে ইজ হি আ গুড স্টুডেন্ট, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে খুব সহজে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতেছি, যেটা শুরু দিয়ে সাবজেক্ট না বসে, অর্থাৎ সাবজেক্ট বলতে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, যে ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে, সে না বসে অক্সিলারি ভার্ব বসবে, আর যে ব্যক্তিকে নিয়ে কথা বলা হচ্ছে সে অক্সিলারি ভার্বের পরে বসবে, সাবজেক্ট পরে বসবে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাসার্টিভও চিনলাম, ইন্টারোগেটিভও চিনলাম। এখন আমরা দেখব ইম্পারেটিভ। 3 নাম্বার যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেখানে একটা কমান্ড থাকবে, অর্ডার থাকবে, অর্থাৎ আদেশ থাকবে, রিকোয়েস্ট থাকবে, উপদেশ থাকবে, ইত্যাদি এই ধরনের জিনিসগুলো থাকবে। আদেশ, উপদেশ, রিকোয়েস্ট, এরপর হচ্ছে আমাদের মতামত থাকতে পারে। ওকে, এখন এটা শেষে কি বসবে? এর আগে তো আমরা বলেছি পাংচুয়েশন। অ্যাসার্টিভের মধ্যে ফুল স্টপ বসবে, ইন্টারোগেটিভের মধ্যে কোয়েশ্চেন মার্ক বসবে। ইম্পারেটিভের ক্ষেত্রে তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ফুল স্টপ দিয়ে শেষ হবে, কিন্তু মাঝে মধ্যে এক্সক্লেমেশন সাইনটাও আসতে পারে। এই যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে, যেটাকে ইংলিশে বলা হয় এক্সক্লেমেশন সাইন, এই জিনিসটাও কিন্তু অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ফুল স্টপ আসবে, সেটা তোমরা একটু অবশ্যই কি খেয়াল রাখবে। দেখো এখানের মধ্যে বলেছে বি আ গুড স্টুডেন্ট, আগের ওই সেন্টেন্সকে যদি আমরা একটু ঘুরাই, দেখো এখানের মধ্যে বলেছে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছেলে, ভালো শিক্ষার্থী। আবার এখানে বলছে ইজ হি আ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছেলে। আবার বলছে বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী হও, এটা আদেশ দিচ্ছে তোমাকে, তোমাকে একটা উপদেশ দিচ্ছে। বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী হও তুমি। ওকে, তাহলে বি যে বলেছে এটাও ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এটাও কি দিয়ে শুরু হচ্ছে, একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। শুধু পার্থক্য হচ্ছে এটাও অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল, এরপরে সাবজেক্ট এসেছে, কিন্তু এখানের মধ্যে সাবজেক্ট নাই। কাকে বলতেছে? বি আ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হও, কাকে বলতেছে? কাকে বলতেছে এটা এখানে বলা নাই। এখানে সবসময় মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ সবসময় লুকায়িত থাকে, মানে শুরু দিয়ে ইউ আছে। এখানে হবে যে বি আ গুড স্টুডেন্ট মানে হচ্ছে ইউকে বোঝাচ্ছে, তুমি হও, তুমি একজন ভালো শিক্ষার্থী হও। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তবে সাবজেক্টটা প্রকাশিত থাকবে না। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার প্রকার যদি দেখি, 4 নাম্বার প্রকার হচ্ছে আমাদের অপটেটিভও হয়, আবার অনেক সময় আমরা সিরিয়ালে এক্সক্লেমেটরিকেও আনতে পারি। তা আমরা আগে এক্সক্লেমেটরিটা অ্যান্সার করি, 4-5 এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই এক্সক্লেমেশন সাইন তো শেষে আসবেই,
এক্সক্লেমেশন সাইন অবশ্যই শেষে আসবে, তবে অনেক ক্ষেত্রে এমন হতে পারে এক্সক্লেমেশন সাইন শুরু দিয়ে আসবে যদি আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। ইন্টারজেকশন কি জিনিস স্যার আবার? মানে কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে আবেগ বোঝায়, যেগুলো থেকে আমাদের দুঃখ প্রকাশ পাই, আমাদের আনন্দ প্রকাশ পাই, ওই ধরনের শব্দ। ধরো আমি বললাম হচ্ছে আলাস, আলাস মানে হাই হাই, ওকে, আলাস আই হ্যাভ লস্ট মাই ফোন, আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই ফোন, আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি, দুঃখের বিষয়। এই যে বললাম, এখন আমরা এখানের মধ্যে এই যে আলাস বলার পর একটা এক্সক্লেমেশন সাইন কিন্তু দিয়ে দিছি। এক্সক্লেমেশন সাইন যেহেতু এখানে দিছি, তাই এখানে আর এক্সক্লেমেশন সাইন দেওয়া যাবে না। কিন্তু এখানের মধ্যে এক্সক্লেমেশন সাইন তো এখানে কোনো ইন্টারজেকশন আসে নাই, দুঃখবাচক বা আনন্দবাচক কোনো শব্দ আসে নাই, যার কারণে এক্সক্লেমেশন সাইনটা আমরা শেষে দিছি। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখলাম দুই ধরনের, একটা হচ্ছে শুরু দিয়ে আসতে পারে ইন্টারজেকশন যদি আসে, বা শেষে দিয়ে আসতে পারে এক্সক্লেমেশন সাইন। এই দুটো দেখে আমরা চিনতে পারবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। পাশাপাশি আরও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে প্রায় সময় তোমরা দেখবে হোয়াট, হাউ এগুলো দিয়ে শুরু হচ্ছে, যদি না ইন্টারজেকশন আসে, ওকে, বা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে শুরু হচ্ছে। এই দুইটার টাইপ, এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2, এটা তোমরা মাথায় রাখবে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি, সরি অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমরা একটু আলোচনা করি। অপটেটিভ মানে হচ্ছে আশীর্বাদ বা হচ্ছে দোয়া, এগুলো বোঝাবে, কোনো কাউকে দোয়া দেওয়া, বদদোয়া দেওয়া, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। বলছে এক্সপ্রেস আ উইশ, প্রেয়ার, ডিজায়ার, এবং এটা শুরু হবে অবশ্যই মেই দিয়ে, উইশ দিয়ে, উড দ্যাট দিয়ে, এগুলো দিয়ে শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে তোমরা দেখবে মেই দিয়ে কি অপটেটিভ সেন্টেন্স, পাশাপাশি উইশ দিয়েও আসতে পারে, উড দ্যাট দিয়েও আসতে পারে। বলছে মেই হি বি আ গুড স্টুডেন্ট, সে যেন একজন ভালো শিক্ষার্থী হয়, এটা তাকে আদেশ দিচ্ছে না, তার জন্য দোয়া করতেছে। মেই হি বি আ গুড স্টুডেন্ট, সে যেন একজন ভালো শিক্ষার্থী হয় তার জন্য দোয়া করতেছে, ওকে। তাহলে এই যে দোয়া করলে, বদদোয়া করলে, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ওকে। তাহলে এখানের মধ্যে আমরা মনে রাখবো মেই দিয়ে শুরু হবে, অথবা উইশ দিয়ে শুরু হবে, অথবা উড দ্যাট দিয়ে শুরু হবে, ওকে। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে দেখি আমাদের আর কি আছে। দেখো, এখন প্রথম যে পরিবর্তনটা আমাদের জানতে হবে, আমরা তো জেনে ফেললাম যে সেন্টেন্স কত প্রকার এবং সেন্টেন্স কোনটা কিভাবে চিনবো আমরা, কিন্তু পরিবর্তনগুলো আমরা কিভাবে করব। পরিবর্তন করার ক্ষেত্রে মাথায় রাখবে, তোমাদের এক ধরনের পরিবর্তন আসবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমরা যাতে নেগেটিভ সেন্টেন্স করতে পারো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যাতে তোমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারো। দেখো এখানে বলছে 5টা 6টা রুল তুমি যদি মাথার মধ্যে গেঁথে রাখতে পারো, তাহলে তোমার জন্য এই পরিবর্তনগুলো করা খুবই ইজি হয়ে যাবে। কেমন? তাহলে প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে, যেই তোমাদের অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে, যে গুণাগুণবাচক শব্দটা দেওয়া থাকবে, তার নেগেটিভ শব্দ ব্যবহার করব, এবং অবশ্যই নট ব্যবহার করব, কারণ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিচ্ছি। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তাহলে হ্যাঁ বোধক সেন্টেন্সে কিভাবে না বোধক করতে পারি, ওকে। তো আমি আরেকটা জিনিস তোমাদেরকে এইটা করার আগে মনে করে দিই, নোট দিচ্ছি পাশে, এটা তোমরা খাতার মধ্যে বড় করে লিখে রাখবে, সেটা হচ্ছে নো চেঞ্জ অফ মিনিং। আমরা চেঞ্জিং সেন্টেন্স করছি ঠিক আছে, কিন্তু নো চেঞ্জ অফ মিনিং, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থের পরিবর্তন আমরা করতে পারবো না। আচ্ছা, তাহলে দেখো এখানে বলেছে হি ইজ হি ইজ অনেস্ট, সে একজন সৎ। হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। তাহলে সে সৎ, সে অসৎ নয়, দুটো তো একই কথা, কিন্তু একটা হ্যাঁ বোধকভাবে বলেছি, একটা না বোধকভাবে বলেছি। ধরো আমি একজনকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবার খেয়েছো, আমি তার থেকে জানতে চাচ্ছি সে খাবার খেয়েছে কিনা। আর যদি আমি জিজ্ঞেস করি তুমি কি খাবার খাওনি, দুটোরই কিন্তু একই অর্থ, অর্থাৎ দুটোই আমি জানতে চাচ্ছি সে খাবার খেয়েছে কিনা। একটা হ্যাঁ বোধকভাবে জিজ্ঞেস করছি, আর একটা না বোধকভাবে জিজ্ঞেস করছি। এখানেও ঠিক একই বিষয়, হি ইজ অনেস্ট, সে একজন সৎ মানুষ। হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়, তার মানে সে সৎ। জাস্ট আমরা চেঞ্জ করেছি সেন্টেন্সে, তবে অর্থের চেঞ্জ করি নাই। কেমনে অর্থ চেঞ্জ হয় না, একটা নট এনেছি এখানে, আর যে অনেস্ট শব্দটা ছিল তার বিপরীত শব্দ আমরা বসিয়েছি, অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার বিপরীত শব্দ এখানে বসাতে হবে। তাহলে এখানে বলেছে অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ প্লাস নট বসাবে। 2 নম্বর রুল হচ্ছে এভরিওয়ান যদি থাকে তাহলে নান, নান অথবা নো ওয়ান আনতে হয়, আর যদি নান আনে তখন নানের সাথে একটা বাট দিতে হয়, নান বাট। এখানে হচ্ছে এভরিওয়ান নোস হিম, সবাই তারে চিনে, সবাই তাকে জানে। নো ওয়ান ডাজ নট নো হিম, এমন কেউ নেই যে হচ্ছে কি তাকে চিনে না, তার মানে সবাই তাকে চিনে। নান বাট নোস হিম, কেউ নেই যে তাকে জানে না, তার মানে হচ্ছে সবাই তাকে চিনে। আমরা হা বোধক কথাকে শুধু না বোধকভাবে বলছি,
অর্থ কিন্তু একই। একটা হ্যাঁ বাবা বলছে, একটা না বাবা বলেছে। একটাতে বলেছে সবাই তাকে চিনে, একটাতে বলেছে এমন কেউ নেই যে তাকে চিনে না। না এর নাটা যুক্ত করেছে শুধু। আচ্ছা, এবার 3 নম্বর বলছে অলওয়েজ থাকলে নেইবার, অবশ্যই অলওয়েজ মানে সবসময়, নেইবার মানে কখনোই না। শি অলওয়েজ হেল্পস আদার্স, সে সব সময় অন্য সবাইকে সাহায্য করে। তো তোমরাই ভেবে বলো, এদিকে না দেখে তোমরাই ভেবে বলো যে এটা কি হবে। শি অলওয়েজ হেল্পস আদার্স, সে সবাইকে সবসময় সাহায্য করে, তার মানে সে কখনোই সবাইকে সাহায্য না করে পারে না, বা সবাইকে উপেক্ষা করে না। এখানের মধ্যে দেখো, আমরা যখন এই যে অলওয়েজ যেটা থাকবে এটাকে নেবার বানাই দিব। এরকম হচ্ছে শি অলওয়েজ হেল্পস আদার্স, শি নেভার অ্যাভয়েডস হেল্পিং আদার্স, সে অন্য কাউকে কখনোই সে কাউকে কখনো সাহায্য না করে ছেড়ে দেয় না, সবাইকে সাহায্য সে করে। আচ্ছা, এরপরে দেখো টু ডট ডট টু যদি কখনো থাকে, যদি টু টু এই দুটো শব্দ যদি থাকে, বা সো দ্যাট ক্যান নট এগুলো যদি থাকে, তাহলে আমরা কিভাবে করব? অর্থাৎ টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট দিয়ে ক্যান নট দিয়ে আমাদের করতে হবে। এটা যদি থাকে এটা এনে করতে হবে আমাদেরকে, কেমন? আচ্ছা, বলছে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক, বেশি দুর্বল, টু ওয়াক হাঁটতে, অর্থাৎ সে এতই দুর্বল সে হাঁটতে পারে না। এখন এখানের মধ্যে আমরা সো দ্যাটটা আনবো। বলছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এই যে সো, এই যে দ্যাট, কোথায় বলেছে? এখানে বলছে সো দ্যাট আনতে হবে, তারপরে ক্যানট আনতে হবে যদি টু ডট টু থাকে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। 4 নম্বর রুল শেষ। এরপরে দেখো 5 নম্বর রুল। 5 নম্বর বলছে অ্যাজ সোন এজ যদি দেওয়া থাকে, তাহলে নো সোনার হেড দেন এটা আমরা আনবো। নো সোনার হেড দেন এটা আমরা আনবো। অ্যাজ সোন এজ হি কেম স্টুডেন্টস স্টুড আপ, যখন এসে আসলো স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। নো সোনার হেড আমরা আনবো, নো সোনার হেড হি কাম, যখন এসে আসলো, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ, তখন স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল। ওকে, নো সোনার হেড এনেছি, দেন এনেছি। শুধু একটা জিনিস মাথায় রাখবে, নো সোনার হেডের পরে যেটা বসবে ভার্ব, সেটা ভার্বের থার্ড ফর্ম, ভার্বে থার্ড ফর্ম দিতে হবে, ভিতরে দিতে হবে। আর দেনের পরে যে সব ভার্বটা থাকবে সেটা ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ভি2 দিতে হবে, সেকেন্ড ফর্ম অর্থাৎ ভি2 দিতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে তোমরা, যে নোশনে হেডের পরে যে শব্দের যে ভার্বটা বসবে হেডের পরে, সেটা অবশ্যই কি বসবে? থার্ড ফর্ম। আর দেনের পরে যে ভার্বটা আসবে, স্টুড হয়ে গেছে এখানে, এটা ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এরপরে এটা ডিগ্রি, ডিগ্রি যদিও ক্লাস 7-এ নাই, 8-এ আছে, কিন্তু ডিগ্রিটাও কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভের মধ্যে অনেক সময় প্রয়োজন হয় আমাদের না থাকলেও। বলছে সুপারলেটিভ ডিগ্রি যদি দেওয়া থাকে, সুপারলেটিভ ডিগ্রি যদি আমাদের দেওয়া থাকে, তাহলে কি নো নো আদার দিয়ে অ্যাজ ডট ডট অ্যাজ দেবো। এটা ক্লাস 8-এ যারা আছে তারা বিশেষ নজর দিবে, ক্লাস 7-এ যারা আছে তারা এটা না দেখলেও চলবে। আচ্ছা, এখানে বলছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা শহর। তাহলে নো আদার সিটি, এমন কোনো শহর নাই ইন বাংলাদেশ অ্যাজ বিগ এজ ঢাকা, ঢাকার মতো বড়। ওকে, ঢাকার মতো বড় কোনো শহর নাই। তাহলে এটা থেকে আমরা সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তনটাও দেখে ফেললাম। পরবর্তীতে দেখো, আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিতে হলে আমরা কি করব সেটা একটু আমরা এখানের মধ্যে দেখি। অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভে নিব, এক্ষেত্রে মনে রাখবা ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু প্রশ্ন করে, প্রশ্নবোধক বাক্য, অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এখন তোমার যদি অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি হা বোধকে দেওয়া থাকে, অর্থাৎ এটা যদি অ্যাফার্মেটিভে দেওয়া থাকে, হা বোধক মানে হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা যদি অ্যাফার্মেটিভে দেওয়া থাকে, এটা অবশ্যই আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন নেগেটিভে করব, না বোধকে করব। কেমন স্যার এটা? ধরো এটা হবে যে এখানে বলছে হি ইজ এ ডাক্তার, হি ইজ এ ডক্টর মানে হচ্ছে সে একজন ডাক্তার। এখন তুমি প্রশ্ন করবা সে কি ডাক্তার? সেরকম নয়, তুমি প্রশ্ন করবা সে কি ডাক্তার নয়। তা না বোধকভাবে প্রশ্ন করতে হবে। আমরা জানি প্রশ্ন দুইভাবে হতে পারে। একটা ধরো আমি বললাম তুমি কি ভাত খেয়েছো, বা হচ্ছে তুমি কি ভাত খাওনি, দুটোই কিন্তু আমি জানতে চাচ্ছি সে ভাত খেয়েছে কিনা। ঠিক সেভাবে এখানে যে ডক্টর আছে, এটাকে আমরা জানতে চাইবো সে ডক্টর কিনা, তবে না বোধকভাবে জানতে চাইবো। কেন না বোধকভাবে? কারণ এই যে বাক্যটা এটা হা বোধকভাবে আছে। অ্যাফার্মেটিভে, অ্যাসার্টিভে যদি হা বোধক থাকে, ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই না বোধক করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভে যেটা আছে সেটাকে নেগেটিভে ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, তো কিভাবে করব? এই নেগেটিভটা আমরা আমরা জানি অ্যাসার্টিভের মধ্যে সাবজেক্ট ভার্ব আগে থাকে, আর ইন্টারোগেটিভের মধ্যে মূল ভার্ব আগে, এই অক্সিলারি ভার্ব আগে থাকে, তারপর হচ্ছে কি সাবজেক্টটা পরবর্তীতে চলে যায়।
এখন অক্সিলারি ভার্ব যেটা আগে আনবো সেটাকে না বোধক করার জন্য নট লাগাই দিব। ধরো ইজ নট, ইজকে যদি আমরা নেগেটিভ করে কি আসে, ইজ নট। এখন এটাকে যখন কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপে যখন আমরা লিখবো তখন এটা ইজেন্ট, এটা হয়ে যাবে ইজেন্ট। এই ইজেন্টটা এইভাবে করে লিখতে হয়। ওকে, তাহলে এখানের মধ্যে ইজেন্ট দেওয়া হয়েছে। ইজেন্ট হি ডক্টর, ইজেন্ট হি এ ডক্টর, সে কি একজন ডক্টর নয়, তাই প্রশ্ন করা হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় যে এই আমাদের উদাহরণটা দিয়েছে এখানে সেটা হচ্ছে হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। এখন তোমরা অলরেডি হয়তো বুঝে গিয়েছো যে এখানে যে অ্যাসার্টিভ বাক্যটা দিয়েছে সেটা যেহেতু আছে আমাদের কিসে, সেটা দেওয়া আছে নেগেটিভে, আমরা যেটা ইন্টারোগেটিভ করবো সেটা অ্যাসার্টিভে করতে হবে অবশ্যই, সেটা অবশ্যই অ্যাসার্টিভে আমাদের করতে হবে। এখানে বলছে হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়, তাহলে সে কি একজন ছাত্র, সে কি একজন ছাত্র নয়, এভাবে আমরা বলতে পারবো না, কারণ অলরেডি এখানে নেগেটিভ আছে। যেটা আমরা ইন্টারোগেটিভ করবো সেটা অবশ্যই কি করতে হবে, অ্যাফার্মেটিভে করতে হবে। এখানে বলছে হি ইজ নট এ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ডাক্তার। অক্সিলারি ভার্বকে সামনে এনেছি, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি যা আছে বাকি অংশ এক্সটেনশন আমরা বসিয়ে দিয়েছি এখানে। ওকে, আচ্ছা। এরপরে দেখো 3 নাম্বার যেটা উদাহরণ আছে সেটা হচ্ছে কি সে লাইকস টি, সে হচ্ছে কি পছন্দ করে, টি পছন্দ করে, অর্থাৎ চা পছন্দ করে। এখন একটা জিনিস দেখবা, অক্সিলারি ভার্বকে সামনে এনে দিলে কিন্তু কি হয়ে যায়, ইন্টারোগেটিভ হয়ে যায়, কিন্তু এখানে তো অক্সিলারি ভার্ব নাই স্যার। অক্সিলারি ভার্ব আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, উড টু, গোয়িং টু, হ্যাভ টু, ইউজ টু, এগুলা। তাহলে এইগুলো সব মিলে হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে তো অক্সিলারি ভার্ব নাই। এক্ষেত্রে আমরা কি করব, অক্সিলারি ভার্বের সাহায্য করার জন্য যে ভার্বগুলো আসে সেগুলোকে আমরা টু ডু ভার্ব, তাহলে ডু, ডাজ, ডিড, এই তিনটা ভার্ব এখানের মধ্যে আসবে আমাদের ফর্ম অনুযায়ী। এখানে যেহেতু লাইকস আছে তাহলে ডু এর সাথে অ্যাস যুক্ত হলে ডাস হয়, আমরা ডাস নেব এখানে। ডাসকে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিব, ওই ডাসটাকে নেগেটিভ করব। ওকে, এখানে যেমন অক্সিলারি ভার্বকে সামনে এনে আমরা নেগেটিভ করে দিয়েছিলাম, আর এখানে নেগেটিভ থাকে, ইজ নট থাকে, এখানে ইজ বানিয়ে দিয়েছি। এখানে যে ডু, ডাজ আনছি আমরা লাইকসের পরিবর্তে, সেটাকে আমরা নেগেটিভ করে দিই। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ বলেছিলাম। ওকে, তাহলে এখানে ডাস এনেছি, ডাসকে নেগেটিভ করে ডাজন্ট শি লাইক টি, সে কি চা পছন্দ করে না। এখন একটা জিনিস এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে লাইকস যেটা ছিল সেটা কিন্তু এখানে লাইক হয়ে গেছে, কেন, কারণ হচ্ছে লাইকস যেটা আছে সেটা হচ্ছে ভার্বের ফোর্থ ফর্ম, 4 নাম্বার ফর্ম, এস বাই এস ফর্ম। ওকে, কিন্তু আমরা জানি ডু, ডিড, ডাস এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, মূল ফর্ম বসাতে হয়, ভার্বের মূল যেটা সেটা বসাতে হয়। তো ডাস যেহেতু এখানে চলে এসেছে, এটার পরে লাইকস না বসে লাইক বসবে। ওকে, লাইক বসবে। আচ্ছা, এরপরে বলছে 4 নম্বরে বলেছে হি নেভার টেলস আ লাই, এটা অবশ্যই একটা নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ নেগেটিভ। এখন এটাকে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ নেগেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হয়, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হয়। এখানে বলছে হি নেভার টেলস আ লাই, সে কখনোই মিথ্যা বলে না, তাহলে এটা হবে সে কি কখনো মিথ্যা বলে, তাহলে নেভার থাকলে এভার হয়ে যায়, নেভার থাকলে অ্যাফার্মেটিভ করতে গেলে এভার হয়ে যায়, আর এভার থাকলে নেভার হয়ে যায়। ওকে, এভার থাকলে নেভার হয়ে যায়, এরকম উল্টা। তাহলে বলছে হি নেভার টেলস আ লাই, ডাস হি এভার টেল আ লাই, টেলস এর কারণে ডাস এসেছে, টেলস এর কারণে ডাসকে কেন নেগেটিভ করি নাই, অলরেডি এটা নেগেটিভ আছে, তারপর আমরা নেভারকে এভার বানাইছি, আর যা আছে তা বসে গেছে। তাহলে ডাস হি এভার টেল আ লাই, সে কি কখনো মিথ্যা বলে, ইন্টারোগেটিভ হয়ে গেছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, বাকি অংশ ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এর পরবর্তী উদাহরণ যেটা দেখবে, এভরিবাডি দিলে কি করতে হয় আমাদের সেটা আমরা দেখবো। বলছে এভরিবাডি নোজ দ্য ট্রুথ, সত্যটা সবাই জানে, তাহলে এটা হবে এভরিবাডি থাকলে রুলস হচ্ছে হু আনতে হয়, কি আনতে হয়, হু আনতে হয়। নোজটা যেহেতু বারবার সাথে এস যুক্ত হয়েছে, কি আনতে হবে, তোমরা অলরেডি বুঝে গেছে, ডাজ আনতে হবে, টু, ডিড, ডাজ আনতে হয়, ডাজ আনতে হবে এখানে। তাহলে এখানে হবে যে হু, এভরিবাডির কারণে হু আসবে, হু ডাজ নট নো দ্য ট্রুথ, কে সত্যটা জানে না, সবাই সত্যটা জানে, হু ডাজন্ট নো দ্য ট্রুথ বা হু ডাজ নট নো দ্য ট্রুথ। ওকে, এর পরবর্তীতে যে উদাহরণটা আছে সেটা একটু আমরা মিলিয়ে নিই। বলতেছে হি সেইড নাথিং, সে কিছুই বলেনি, তাহলে নাথিং থাকলে এনিথিং আনতে হয়, নাথিং থাকলে এনিথিং আনতে হয়। আমরা এখানে এক্সাম্পলের সাথে সাথে রুলগুলাও দিয়ে দিয়েছি পাশে, দেখো পাশে তোমরা রুলগুলো এখান থেকে নোট করে নেবে অবশ্যই, আমি মৌখিকভাবে জাস্ট এক্সাম্পলগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে নাথিং থাকলে এনিথিং আনতে হয়। এখানে বলছে হি সেড নাথিং, সে কিছুই বলেনি, তাহলে এখানে প্রশ্ন হবে সে কি কিছু বলেছে, ডিড হি সে এনিথিং, সে কি কিছু বলেছে। এখন এখানে সেইড ছিল, স্যার এটা সেই কেমন হয়েছে, ওই যে বলেছিলাম ডু, ডিড, ডাজ এর পরে ভার্বের মূল ফর্মটা বসাতে হয়, ডিড যেহেতু এসেছে এরপরে সেই হয়ে যাবে। ওকে, তাহলে হি সেড নাথিং,
ডিড হি সে এনিথিং, সে কি কিছু বলেছে? ওকে, আশা করি তোমরা এটা বুঝেছো। না বুঝলে বারবার টেনে টেনে এই ক্লাসটা তোমরা দেখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। দেখো এখন অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারগেটিভ নিয়েছি, এখন দেখবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি কিভাবে নেয়। এরপরে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অপটেটিভ সেগুলোও দেখবো। ওকে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অপটেটিভ সেগুলো আমরা দেখবো। এখানের মধ্যে বলছে আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যাই, এক্সক্লেমেটরি সেন্টেন্স কত জাতের সেটা আমরা শুরু দিয়ে জেনেছি। হোয়াট, তা এন দিয়ে শুরু হতে পারে অনেক সময়, হোয়াট দিয়ে, অথবা হাউ দিয়ে শুরু হতে পারে, এটা এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স। অন্যান্য আরও বিভিন্ন ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি, ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা একটু আমরা এখানের মধ্যে দেখবো আর কি, কেমন? তাহলে প্রথমে এখানের মধ্যে বলতেছে যে এক্সাম্পলটা দিয়েছে, ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা খুবই সুন্দর একটা কি ফুল। তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ ওরা লিখেছে, অ্যাফার্মেটিভটা হচ্ছে অ্যাসার্টিভের একটা প্রকার। ওকে, ইট ইজ ভেরি বিউটিফুল, ভেরি যদি কখনো থাকে, ভেরি থাকলে আমরা কি দেবো, হোয়াট আ দেবো, ভেরি থাকলে হোয়াট আ দেবো। আর যদি আমাদের শুধু কি থাকে, এই আবেরি থাকে তাহলে হোয়াট আ দেবো, আর শুধু বেরি থাকলে তখন আমরা হাউ দেবো, শুধু বেরি থাকলে হাউ দেবো। আর এখানে আছে আ ভেরি, বেরির আগে একটা এ আছে দেখো, আ ভেরি থাকলে হোয়াট আ দেবো, আমরা হোয়াট আ দেবো এক্সক্লেমেটরি নেওয়ার সময়। এখানে বলছে ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল এটি। ওকে, তাহলে শেষে গিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে আমাদের, এক্সক্লেমেশন সাইন, এটা আমাদেরকে দিতে হবে। আর এখানে কি বলেছে, হি ইজ ভেরি কাইন্ড, এ ভেরি বলে নাই দেখো, এটা কিন্তু এখানে দেয় নাই, শুধু ভেরি বলেছে। আর এখানে কিন্তু এ ভেরি ছিল, এ ভেরি থাকলে হোয়াট, শুধু ভেরি থাকলে হাউ। বুঝতে, হি ইজ ভেরি কাইন্ড, তাহলে এটা হবে হাউ কাইন্ড হি ইজ, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, হি ইজ সাবজেক্ট ভার্ব সবসময় শেষে। এক্সক্লেমেটরিতে সাবজেক্ট ভার্ব সবসময় শেষে চলে যাবে, যদি না শুরু দিয়ে কি আসে, ইন্টারজেকশন আসে। ওকে, এরপরে 3 নম্বর এক্সাম্পলটা দেখো, এখানে বলতেছে আই উইশ আই ওয়ার এ কিং, ইস আমি যদি একজন রাজা হতাম, এটার অর্থ হচ্ছে এমন। ওকে, আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে আমরা কি করব, আমরা যখন এটাকে এক্সক্লেমেটরি করব তখন আমরা এখানের মধ্যে উড দ্যাট আনতে পারি, অথবা হচ্ছে কি ইফ আনতে পারি। এখানে হচ্ছে ইফ অনলি আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, একটা এক্সক্লেমেশন সাইন দিব। অথবা উড দ্যাট আই ওয়ার এ কিং, উড দ্যাট অর্থ হচ্ছে ইফ, যদি আমি একজন রাজা হতাম। এখানের মধ্যে যদি কিন্তু নাই, ওকে, কিন্তু এখানে যদি শব্দটা আনতে হবে, হয় ইফ আনতে হবে নাহলে উড দ্যাট আনতে হবে, দুটার অর্থ হচ্ছে যদি বা শর্ত। আমি যদি একজন রাজা হতাম, তাহলে এটা একটা আবেগ দিয়ে বোঝাচ্ছে, ইচ্ছা পোষণ করতেছে, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আলাস বা হুররা দিয়ে যদি থাকে, আলাস হুররা এগুলো বলেছিলাম ইন্টারজেকশন, ইন্টারজেকশন দিয়ে যদি থাকে তখন এটাকে আমরা কিভাবে করতে পারি, বা কখন আমরা ইন্টারজেকশন আনবো সেটা আমরা দেখি। বলতেছে উই রিগ্রেট হি ইজ ডেড, রিগ্রেট মানে হচ্ছে কি করা, হাই হুতাশ করা, দুঃখ। আলাস মানে হচ্ছে হাই হাই, তাহলে উই রিগ্রেট হি ইজ ডেড, আমরা দুঃখিত সে মৃত্যুবরণ করেছে। আলাস হি ইজ ডেড, হাই হাই সে তো মারা গেছে। এই যে আলাস আনতে হবে যখন আমরা রিগ্রেট দেখবো, বা হচ্ছে কি এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো দিয়ে আবেগ প্রকাশ পায়, তখন আমরা ইন্টারজেকশন হিসেবে আলাস, আর যদি আনন্দিত হয় হুররা ব্যবহার করব। ওকে, আর যদি আশ্চর্য হয়, আশ্চর্যবোধক যদি কোনো কিছু হয়, তখন আমরা ওয়াও ব্যবহার করতে পারি। ওকে, ওয়াও ব্যবহার করতে পারি। তখন এরপর একটি এক্সক্লেমেশন সাইন দিতে হবে অবশ্যই। দেখো এখানে আলাসের পর এক্সক্লেমেশন সাইন দিয়েছে, হুররাও যদি আমরা ব্যবহার করতাম অবশ্যই এক্সক্লেমেশন সাইন দেওয়া লাগতো আমাদের। এখন এখানে যে কাজটা করেছি, সেটা হচ্ছে আমাদের কি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আর এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এখন আমরা দেখি কিভাবে আমরা এটা করতে পারি। আমরা যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিতে পারি, তাহলে অবশ্যই এক্সক্লেমেটরি থেকেও অ্যাসার্টিভে নিতে পারবো। এখানে দেখো কি দিয়েছে, এটা আমি শুধু একটু একটু করে হিন্টস দিব তোমরা যাতে করতে পারো। হোয়াট আ দিয়েছে, একটু আগে বলেছি হোয়াট আ থাকলে বেরি আনতে হয়, আবেরি আনতে হয়, তাহলে আবেরি। এখানে যেহেতু আবেরি থাকলে হোয়াট আ আসে, তাহলে হোয়াট আ থাকলে আবেরি আসবে। এখন হাও আসে, হাও থাকলে বেরি আসবে। এর আগে ছিল বেরি থাকলে হাও আনতাম আমরা, এখন উল্টা দিছে, হাও থাকলে বেরি আসবে। ওকে, আবার হোয়াট আ দিছে, তাহলে বেরি আসবে, এভাবে করে করে করবে। হাউ দিছে, তাহলে শুধু বেরি আসবে। এখন হচ্ছে হাউ ফাস্ট হি রানস, কি দ্রুত সে দৌড়ায়, এক্সক্লেমেটরিতে আছে, অ্যাসার্টিভ নিতে হবে হি রানস ভেরি ফাস্ট, কি পার্থক্য, হাউ এর জন্য বেরিয়ে এনেছি, হি রানস, হি সাবজেক্ট, রানস ভার্ব, সাবজেক্ট ভার্ব,
এক্সক্লেমেটরিতে শেষে থাকে, অ্যাসার্টিভের শুরুতে থাকে, তাই অ্যাসার্টিভের শুরুতে নিয়ে এসেছে, আর কোনো পার্থক্য নেই। এখানে যত সাবজেক্ট ভার্ব সবগুলো সামনে চলে আসবে। ওকে, এখানে দিস রুম, এটা দিস রুম সামনে চলে এসেছে। দিস রুম ইজ, হি ইজ সামনে চলে এসেছে। ইট ইজ সামনে চলে এসেছে। ওকে, আর এখানের মধ্যে দেখো আলাস দিয়ে যেটা হয়েছে, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব শুরু দিয়েছিল, কেন? কারণ এটা ইন্টারজেকশন দিয়ে শুরু হয়েছে। এখানে কিন্তু ইন্টারজেকশন দিয়ে শুরু হয়নি, এগুলো উপরেরগুলো, এটা ইন্টারজেকশন দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা কি করিনি, সাবজেক্ট ভার্বটা আর সামনে আনতে হয় না, আগে থেকে সামনে আসছে। তা আমরা কি করব, এখানে উই রিগ্রেট, উই সরি এই শব্দগুলো আমরা ব্যবহার করব। এখন উই সরিতে আমরা বলি না, এর আগে উই রিগ্রেট বলেছিলাম না, ওইটা চাই আমরা কিন্তু এখানে দিতে পারি। বলছে আলাস হি ইজ ডেড, তো উই আর সরি, এটা মানে হচ্ছে উই আর রিগ্রেটফুল। ওকে, আমরা হচ্ছে কি দুঃখিত ও মারা গিয়েছে। উই আর সরি দ্যাট হি ইজ ডেড, এটা দেখে আমরা খুব দুঃখ পেয়েছি। ওকে, তোমরা চাইলে উই আর রিগ্রেট, উই রিগ্রেট এরকম বলতে পারো, বা উই আর রিগ্রেটফুল এরকম বলতে পারো। আচ্ছা, এরপরে দেখি আমরা অ্যাসার্টিভ থেকে অপটেটিভ বা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, এই দুটো আমরা কিভাবে করতে পারি সেটার একটা এক্সাম্পল এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ এবং অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কীভাবে আমরা করবো। মনে রাখতে হবে অপটেটিভ সেন্টেন্স কিন্তু সবসময় প্রার্থনাবাচক বাক্য, প্রার্থনাবাচক, আর ইম্পারেটিভ হচ্ছে সবসময় আদেশ, উপদেশ, নিষেধ, ওকে, অনুরোধ, এই জিনিসগুলো এখানের মধ্যে আসবে। তো এখানে বলছে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনের মধ্যে অনেক উন্নতি করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে বুঝতে পারতেছি, কারণ সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে। মে ইউ শাইন ইন লাইফ, অপটেটিভ বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে মে আসবে, দেখো মে মে মে, কিন্তু অনেক সময় আবার আই হোপ আসতে পারে, আই উইশ আসতে পারে, কিন্তু 90% টাইমে মে আসবে। কারণ মে দিয়ে শুরু করব। মে ইউ শাইন ইন লাইফ, তুমি যাতে জীবনে উন্নতি করো, একটা দোয়া করলাম তার জন্য। আই উইশ ইউ গেট এ প্লাস ইন দ্য এক্সাম, আমি প্রার্থনা করি তুমি যাতে এ প্লাস পাও। এখন আই উইশ এটা তো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মেই বানিয়ে দিতে হবে, মে ইউ গেট এ প্লাস ইন দ্য এক্সাম। হি ইজ ভেরি লাকি, মে হি বি ভেরি লাকি। বি কোত্থেকে আসছে স্যার? বি তো ছিল না, এই যে ইজটাকে টু বি বার বলে আমরা, দেখো এম ইজ আর, এগুলোর আমরা বলি এম ইজ আর, তারপর হচ্ছে ওয়াজ ওয়ার, এগুলোকে আমরা বলি টু বি ভার্ব। ওয়াজ ওয়ার এগুলোকে আমরা বলি টু বি ভার্ব। টু বি ভার্ব যেহেতু, এগুলোর অর্থ হচ্ছে বি মানে হওয়া, এম ইজ আর সবগুলোর অর্থ হচ্ছে হওয়া বা হয়েছিল আগের, এমত্তা হওয়া, ইজত্তা হওয়া, আর অর্থ হওয়া, তো বি এটার অর্থ হচ্ছে বি, মানে এটা মূল ভার্ব। এম ইজ আর ওয়াজ এর মূল ভার্ব হচ্ছে বি। এই জন্য কখনো যদি মূল ভার্ব আনতে হয় আমাদের অবশ্যই আমরা বি আনবো এম ইজ আর এর জন্য। আইএনজি করতে হলে বিং বানাবো, বি এর সাথে আইএনজি দেবো, এম ইজ আর এর সাথে আইএনজি দেওয়া যায় না যদি কখনো দিতে হয় আর কি আমাদের। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝেছো। তাই এখানে আমরা বিটা এসেছে ইজ এর জন্য, এই যে ইজ আছে, হি ইজ ভেরি লাকি, মে হি ইজ না দিয়ে বি দিছি, মে হি বি ভেরি লাকি, মে এর পরে বারবার বেস ফর্ম দিতে হয়। মেটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, এটার পরে ভার্বের মেইন ফর্ম দিতে হয়। একটু আগে আমরা মেইন ফর্মের কথা বলেছি, তো ইজ এর মেইন ফর্ম হচ্ছে বি। আচ্ছা, মে গড ব্লেস ইউ, তাহলে স্রষ্টা তোমার সহায় হোক। ওকে, আল্লাহ তোমার সহায় হোক, তাহলে আই হোপ গড ব্লেস ইউ। তাহলে এটা অপটেটিভ আছে, এটা অ্যাফার্মেটিভ, এটা কিন্তু উল্টা, এটা একটু তোমরা খেয়াল রাখবে। এটা একটা, এর আগে আমরা করেছি অ্যাফার্মেটিভ থেকে অপটেটিভ এই পর্যন্ত, আর এই দুটো হচ্ছে অপটেটিভ থেকে অ্যাফার্মেটিভ, উল্টা। অপটেটিভে দেওয়া আছে, তোমার অ্যাফার্মেটিভ নিতে হবে। মে এ দেওয়া আছে, মে থাকলে আই হোপ আসবে, আই উইশ আসবে। ওকে, এখানে আছে উইশ ইউ হ্যাপি বার্থডে, তো এখন কে উইশ করতেছে? আইটা আনছে আমরা, আমি দোয়া করতেছি তোমাকে, বা আমি তোমাকে অভিবাদন জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে দেখো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভে কীভাবে নিতে পারি। ইম্পারেটিভ আমরা বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই কি করে, আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়, আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়। ওকে, এখন দেখো বলেছে ইউ শুড ক্লোজ দ্য ডোর, তোমার উচিত দরজাটা বন্ধ করে দেওয়া। এখন তোমার উচিত, এটাতে কোনো আদেশ হইল না, আমরা একটা আদেশ যদি করি, ক্লোজ দ্য ডোর, ভার্ব শুরু দিয়ে চলে আসবে, সাবজেক্ট নাই। সাবজেক্ট কেন নাই বলেছিলাম, ইউ সাবজেক্ট হিসেবে থাকে, উজ্জ্বল কাকে বলতেছে এই কথাটা? তোমাকে বলতেছি। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, কাকে বলতেছে? ইউ ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তার মনে করে বললাম যে হচ্ছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, তাহলে ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউটা আমরা বলি না আর কি, কিন্তু ইউটা এখানে আছে। এই যে বললাম, তো মূল ভার্ব দিয়ে আমরা শুরু করে দেবো, এটা মূল ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব নয়। দেখো এখানে বলছি ইউ শুড ক্লোজ, ক্লোজটা ভার্ব দিয়ে শুরু করে দেবো, ক্লোজ দ্য ডোর, শেষ, দরজাটা বন্ধ করো। এরপর বলছে ইউ মাস্ট নট রান দ্য করিডোর, এটা যদি নেগেটিভ আছে এটাও নেগেটিভ আমরা করবো। বলছি ইউ মাস্ট নট রান দ্য ইন দ্য করিডোর, তোমার উচিত নয় বারান্দায় দৌড়াদৌড়ি করা। তাহলে আমরা অর্ডার দেবো তাকে, ডোন্ট রান ইন দ্য করিডোর। ডোন্ট কেন হয়েছে স্যার? এখানে যা আছে মাস্ট নট,
তাহলে এখানে আমরা ডু নট আনতে হবে, ডোন্ট রান ইন দ্য করিডোর, এই বারান্দায় দৌড়াদৌড়ি করিও না। এরপরে আমরা আই প্রপোজ উই গো ফর এ ওয়াক, আই প্রপোজ মানে আমি প্রস্তাব দিচ্ছি বা হচ্ছে আমি তোমাকে বলতেছি চলো আমরা একটু কি করি, ঘুরতে যাই, আমরা একটু হাঁটতে যাই, বন্ধু বান্ধব আমরা সবাই অনেক সময় বলি না চলো একটু চা খেয়ে আসি, চলো একটু বসি, এই এটাকে ইংলিশে বলা হয় আই প্রপোজ। ওকে, তাহলে বলতেছে আই প্রপোজ উই গো ফর এ ওয়াক, চলো আমরা একটু হেঁটে আসি। প্রপোজ যদি কখনো থাকে অবশ্যই লেটস দিবা, লেটস, লেট আস এখানে দিয়েছে, এটা অনেক সময় তোমরা সংক্ষিপ্ত ফর্মে দেখতে পাও, লেটস এরকম দেওয়া থাকে, লেটস গো এরকম অনেক সময় দেখো, তোমরা শোনো এই লেটস গো এর এই লেটসটা হচ্ছে লেট আস গো, তাহলে এখানে হচ্ছে লেট আস গো ফর এ ওয়াক, প্রপোজ থাকলে লেট আস। ওকে, আর যদি অর্ডার থাকে তাহলে তো অবশ্যই মূল ভার্ব দিয়ে শুরু করবো, যেমন এখানে বলছি ইউ আর অর্ডার টু গো দেয়ার, তোমাকে আদেশ করা হয়েছে তুমি যাতে ওখানে যাও, অ্যাসার্টিভ আছে। অপটেটিভে যখন যাব আদেশ করা হয়েছে এই কথাগুলো আমরা বলবো না, ডিরেক্ট মূল ভার্ব দিয়ে শুরু করব, গো দেয়ার ওখানে যাও, গো দেয়ার ওখানে যাও। ওকে, সে বুঝে নিয়েছে এটা যে তার জন্য আদেশ। ওকে, এরপরে হচ্ছে স্টাডি হার্ড, অলরেডি এটা ইম্পারেটিভ আসছে, দেখো এটা কিন্তু ঘুরাই দিচ্ছে, এর আগেরগুলো ছিল অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, আর এটা আছে কি অলরেডি ইম্পারেটিভ আছে, তোমার অ্যাসার্টিভ নিতে হবে। স্টাডি পড়ো, হার্ড ভালো করে পড়ো। ওকে, স্টাডি হার্ড মানে ভালো করে পড়ো। আচ্ছা বলছি ইউ শুড স্টাডি হার্ড, তোমার উচিত ভালো করে পড়া। এই যে স্টাডি হার্ড ভার্ব দিয়ে শুরু হচ্ছে ইম্পারেটিভ আছে, অ্যাফার্মেটিভে বা অ্যাসার্টিভে নেওয়ার জন্য ইউ শুড শব্দটা আমরা ব্যবহার করবো এখানে। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝে গিয়েছো। এরপর আমরা দেখি, এখন আমরা কিছু অলরেডি দেখো কি কি করেছি আমরা, শুরু থেকে একটু ওভারভিউ দিই আগে, শুরু থেকে একটু আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি কি কি করেছি আমরা। একদম শুরু দিয়ে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে বলেছি, তারপরে 5 ধরনের সেন্টেন্স নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করেছি যে 5 ধরনের সেন্টেন্স কোনটা কীরকম। ওকে, 5 ধরনের সেন্টেন্স নিয়ে এখানে আমি আলোচনা করেছি। এরপরে তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ, দুটাই অ্যাসার্টিভ কিন্তু মনে রাখবা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা করিয়েছি। তারপরে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভের পরিবর্তন এখানে শুরু হয়েছে, এর আগে ছিল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেটা নিজেই অ্যাসার্টিভের ভেতরে, অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আবার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। দেখো যে হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিতে পারবে সে ইন্টারোগেটিভ থেকেও অ্যাসার্টিভ আনতে পারবে। এখানে আমাদের দেখো চিহ্ন, আমি যে তীর চিহ্ন দিয়েছি দুইভাবে দিয়েছি, এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা এদিকে এইভাবে দিয়েছে আর এইভাবে দিয়েছে, মানে এটা এখান থেকে এদিকেও যাবে আবার ওখান থেকে চাইলে এদিকেও আসতে পারবে। যে হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারে সে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে পারে, যেটা আমরা গ্রামারের ভাষায় বলি ভাইস ভার্সা, ভাইস ভার্সা, এটা নোট করে নেবে তোমরা। কখনো যদি দেখো ভাইস ভার্সা মানে তার বিপরীত, তোমাদের ভাইস ভার্সাও করতে হইতে পারে, যদি বলে করবা। এখানে আমাদের বলছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ হতে পারে, মানে ভাইস ভার্সা। তারপর আমরা এখানে দেখেছি অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, আবার অপটেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, ভাইস ভার্সা। ঠিক সেভাবে আবার বলছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, আবার ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে, ভাইস ভার্সা। তাহলে আমরা 4টা 5টা পরিবর্তন সব দেখে ফেলেছি, কিন্তু আর কোনো পরিবর্তন আমাদের নাই সেন্টেন্সের পরিবর্তন করার জন্য অ্যাকর্ডিং টু মিনিং। এখন আমরা যেটা দেখবো কিছু ওয়ার্ডে আমি এখানে এখানে দিয়েছি, তোমরা এটা অবশ্যই নোট করে নেবে বা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবে ফোনে, যাতে পরে নোট করতে পারো। আমি একটু বড় করে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো তোমরা শিখে নেবে। ওয়ার্ডগুলো কি জিনিস দেখো, হ্যাঁ বোধক বাক্যের না বোধক কি কি হয়, হ্যাঁ বোধক বাক্যের না বোধক কি কি হয় সেগুলো এখানে আমি দিয়েছি। যেমন এভরিওয়ান এর নেগেটিভ হচ্ছে নো ওয়ান, বা নান, নান মানে কিন্তু নো ওয়ান, নো বডি, এভরিবডি হলে নো বডি, অল হইলে নান, অলওয়েজ হইলে নেভার, একটু আগে বলেছিলাম, সামটাইমস হইলে নট অলওয়েজ, তারপর হচ্ছে কি মাস্ট হইলে ক্যান নট হবে। এভাবে করে করে অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড এখানে সেগুলো তোমরা শিখবে। ওকে, আর এটা তোমাদের এত দরকার নেই, তোমরা চাইলে দেখতে পারো, এটাতে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে, এটা কোন জাতের শব্দ, এটা কি বোঝাচ্ছে, ওই জিনিসগুলো এখানে আমাদের দিচ্ছে, কখন কোনটা ব্যবহার হয়, এটা তোমাদের এত গুরুত্বপূর্ণ নয়, তবে এই জিনিসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো শিখে রাখবে। এর পরবর্তীতে দেখো কিছু প্র্যাকটিস এখানের মধ্যে আমি দিছি, এখানে জাস্ট প্র্যাকটিস করবে, এখানে আর কিছু না। যেমন এখানের মধ্যে দিয়েছি প্র্যাকটিস এক্সাম্পল, এটা তোমরা নিজেরা করবে, উত্তরে কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, তারপরেও তোমরা একটু নিজেরা চেষ্টা করে পরে উত্তরটা মিলাই নিবা। এখানের মধ্যে প্রশ্ন আছে, এখানে উত্তর আছে, নিজেরা না দেখে উত্তর না দেখে তোমরা এটা করবে এবং কি মিলাই নেবে। এরপরে দেখো আরও কিছু আমরা এখানের মধ্যে প্র্যাকটিস দিয়েছি এক্সামের জন্য। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড বিলো, এটা তোমাদের প্রশ্নে যেভাবে আসবে সেভাবে ঠিক আগের মতোই প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, এক্সাম্পলগুলো মিলাই নিবে এর আগে যা বলেছি ওই রুল অনুযায়ী।
তারপরে যে কিছু ভুল আমরা করে থাকি, কোন ভুলগুলো করি তারও একটা আমরা এখানে পয়েন্ট করার চেষ্টা করি যে কি ভুলগুলো আমরা চেঞ্জেস করার সময় করে থাকি। এটা তোমরা একটু নোট নেবে, আমি একটু এটা বুঝাই দিচ্ছি, এটা আমি একটু বড় করে দিচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এখন দেখো বলতেছে চেঞ্জিং মিনিং, আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করে অর্থ পরিবর্তন করা কিন্তু যাবে না। এই ভুলটা আমরা অনেকে করে থাকি। এখানে বলতে হি ইজ অনেস্ট, সে একজন সৎ মানুষ, তুমি এটাকে এরকম বানাইতে পারবে না হি ইজ নট অনেস্ট, এটা তো অর্থ হয়ে গেল সে সৎ নয়, মিনিং চেঞ্জ হয়ে গেছে, করা যাবে না। মিনিং চেঞ্জ না করে করতে হবে। তো মিনিং চেঞ্জ না করার জন্য কি করতে হবে, বিপরীত শব্দ নিতে হবে। হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। তাহলে নিচেরটা ঠিক আছে, এখানে দুইটা আছে, নিচেরটা কারেক্ট, উপরটা রং, এই ভুলটা করা যাবে না। তারপরে 2 নম্বর বলছে রং অক্সিলারি ভার্ব, অনেক সময় অক্সিলারি ভার্ব কোনটা কোথায় দিতে হয় সেটা মনে রাখতে হবে। এটা আমি তোমাদেরকে বলেছি, আশা করি ভুল হবে না তোমাদের। যেমন লাইকস দিয়েছে, অক্সিলারি ভার্ব যদি আনতে হয় ডু ডিড ডাজ থেকে, তাহলে অবশ্যই ডাজ আনতে হবে। লাইক যদি থাকতো ডু দিতাম, লাইকড ইডি যদি থাকতো তাহলে ডিড দিতাম। এখন যেহেতু লাইকস এস দিয়েছে তাহলে ডু এর সাথে এস দিলে কি হয়, ই এস দিলে কি হয়, ডাস হয়। ওকে, ডাস হয়। আচ্ছা, এরপরে হচ্ছে টু ডট ডট টু থাকলে আমরা কি করতে হয় সেটা একটু এখানের মধ্যে বলেছে, তখন আমরা সো ডট ডট দ্যাটটা আনতে হয়, এবং হচ্ছে কি ক্যান নট নাকি ক্যান্ট কোনটা দিতে হয়, এখানে কন্ট্রাকশন ফর্মটা দিতে হবে। ক্যান নট দিবা তোমরা, ক্যান নট দিবা না, কান্ট দিবা, মানে ক্যান নট অর্থ যায়, কান্ট অর্থ তা, শুধু পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম, সংক্ষিপ্ত ফর্ম, আর এটা হচ্ছে পূর্ণ ফর্ম। আচ্ছা, এরপর হচ্ছে ফরগেটিং দ্য কোয়েশ্চেন মার্ক, অনেক সময় প্রশ্নবোধক বাক্য তুমি করতেছো কিন্তু প্রশ্ন দিচ্ছ না, ইন্টারগেটিভ সেন্টেন্সে শেষে চিহ্নগুলো ভুল করা যাবে না। ওকে, চিহ্নগুলো ভুল করা যাবে না। তা বলা হচ্ছে অনেক সময় নেগেটিভ দুইবার করে ফেলি আমরা, মনে করে এখানে বলেছে হি ডাজন্ট নো নাথিং, সে কিছুই জানে না। ডাজন্ট মানে তো অলরেডি না, তাহলে নাথিং বলতে ভুল। এখানে বলছে হি ডাজন্ট নো এনিথিং, এটা অর্থ হয়েছে হি ডাজন্ট, সে জানে না কিছু না, সে কিছুই না জানে না, তাহলে কথাটা মিলতেছে না। এই জন্য এই যে ডাজন্ট অলরেডি নেগেটিভ, নাথিংও নেগেটিভ, দুইটা ডাবল নেগেটিভ হয়, ডাবল নেগেটিভ কখনো হয় না, এটা ভুল, এটাকে ইংলিশে বলে রিডান্ডেন্সি। তাহলে আমাদের একবার নেগেটিভ করতে পারবো, একবার অ্যাফার্মেটিভ করতে পারবো। এখানে হি ডাজন্ট নো এনিথিং হবে, বা হি নোস নাথিং হবে, হয় এখানে নেগেটিভ অথবা এই ভার্বটাকে নেগেটিভ, যে কোনো এক জায়গায়, দুইটা একসাথে হবে না। আচ্ছা, আশা করি এটাও তোমরা বুঝে গেছো। এরপরে আসা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড। এক্সক্লেমেটরি ওয়ার্ডের সময় যে বলেছে সাবজেক্ট ভার্বটা সবসময় শেষে চলে যাবে বেশিরভাগ ক্ষেত্রে, যদি না শুরু দিয়ে কোনো হুররা আলাস এই ধরনের শব্দগুলো থাকে, এগুলো থাকলে তখন কিন্তু অ্যাসার্টিভের মতোই পরবর্তীতে হবে। ওকে, হুররা আলাস এগুলো যদি থাকে, কিন্তু সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শেষে থাকে এবং এক্সক্লেমেশন সাইন দেওয়া থাকে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে বিস্তারিত একটা আলোচনা পেয়েছো। সবাই অবশ্যই নোট করবে, ক্লাসটা একবার দেখলে তোমরা অনেক সময় নাও বুঝতে পারো, তোমরা অবশ্যই কী করবে, এটা বারবার দেখার চেষ্টা করবে, বারবার দেখবে, টানবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখে দিবে, এবং তোমাদের নেক্সট কোন টপিকের উপর বেশি ক্লাস নেওয়া দরকার সেটা আমাকে বলবে, আমি ওটার উপর এমফাসাইজ করবো, আর তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো দি ক্লাস ইজ এন্ডিং হিয়ার, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।